জুলাই আগস্টের গণহত্যা মামলায় পতিত আওয়ামী লীগ সরকারের দুই নেতা আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেয়। প্রসিকিউশনের গ্রেপ্তার আবেদনের প্রেক্ষিতে আগামী 18 ডিসেম্বর এই দুই অভিযুক্ত আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গণহত্যার তদন্ত প্রতিবেদন সহ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই আগস্টের গণহত্যায় জড়িত থাকার অভিযোগে গত 17 অক্টোবর সাবেক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই তালিকায় নাম রয়েছে এই দুই নেতারও। বেশ কিছু মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন আমু ও কামরুল। ভারতীয় আগ্রাসন চলতে থাকলে আবারও বিহার ও উড়িষ্যার দাবি নিয়ে বাংলাদেশের জনগণ সোচ্চার হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যে কোনো সংকটে হিন্দু মুসলিম একসাথে লড়াই করবে বলেও জানান তিনি। বুধবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন রিজভী। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দিল্লির দাসত্ব থেকে মুক্ত হতে বাংলাদেশের হিন্দু মুসলিম সহ সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। এদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা না করতে ভারতকে হুঁশিয়ারি দেন এই নেতা। তিনি বলেন, বাংলাদেশের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে অসাম্প্রদায়িক মনে করলেও শেখ হাসিনাকে বাঁচানোর চেষ্টায় তিনি মোদির সাথে যোগ দিয়েছেন। মিথ্যা তথ্য ছড়িয়ে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য শত শত শহীদদের বিরুদ্ধে ভারত অবস্থান নিচ্ছে বলেও মন্তব্য করেন রিজভী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার বিভিন্ন থানায় হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মিনন ও হাসানুল হক ইনু, জুনায়েদ আহমেদ পলক সহ 10 জনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার সকালে তাদের সিএমএম আদালতে হাজির করা হলে এই আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ। এছাড়া পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় মিরপুরের সাবেক কাউন্সিলর জামাল মোস্তফা ও ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রোকেয়া জামানকে 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পাশাপাশি একাধিক থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান ও 2 জন পুলিশ সদস্যকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জুলাই গণহত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল আসামিরা। গেল 24 ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় 36 জন নিহত এবং আরও 96 জন আহত হয়েছেন। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 44,502 জনে পৌঁছেছে। এছাড়া অন্তত 1,05,454 জন ব্যক্তি আহত হয়েছেন এসব হামলায়। মঙ্গলবার গাজার কামাল আদওয়ান হাসপাতালে কোয়াডকপ্টার ড্রোন দিয়ে হামলা চালায় ইসরায়েল। এ নিয়ে সম্প্রতি উপত্যকাটির স্বাস্থ্য খাতে 5মবারের মতো হামলা হলো। এছাড়া গাজা সিটিতে ভয়াবহ স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা। সেখানকার আল আহলি হাসপাতালে হতাহতদের ভিড়ে নেই তিল ধারণের ক্ষমতা। এদিকে যুদ্ধবিরতি উপেক্ষা করেই দক্ষিণ লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। সেখানে অন্তত 12 জন নিহত হয়েছেন। পার্লামেন্ট সদস্যদের বিরোধিতার মুখে পড়ে সামরিক আইন প্রত্যাহার করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। মঙ্গলবার আকস্মিক এই আইন জারির পর পার্লামেন্টের 300 সদস্যের মধ্যে 190 জন বিপক্ষে ভোট দেন। পার্লামেন্ট সদস্যদের বিরোধিতার মুখে অবশেষে সামরিক আইন জারির আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলেন, সামরিক আইনের অবসান ঘটাতে পার্লামেন্টের সিদ্ধান্ত মেনে নেওয়া হচ্ছে। সিউলের মন্ত্রিসভায় সামরিক আইন প্রত্যাহারের প্রস্তাবে সায় দিয়েছেন ইউন। অবিলম্বে আদেশটি বাতিল করা হবে। মঙ্গলবার আকস্মিক মার্শাল ল জারির আদেশ মেনে নিতে পারেননি দেশটির আইন প্রণেতারা। এ বিষয়ে পার্লামেন্টে ভোটের পর ইউন বলেন, সামরিক আইনের অবসান ঘটাতে পার্লামেন্টের অবস্থান তিনি মেনে নিচ্ছেন। মন্ত্রিসভার বৈঠকের পর এ আইন প্রত্যাহার করা হবে। এর আগে জরুরি ভিত্তিতে সামরিক আইন জারির খবরে বিক্ষোভে ফেটে পড়েন দেশটির সাধারণ মানুষ। পার্লামেন্টের বাইরে জড়ো হয়ে প্রেসিডেন্টের পদত্যাগের দাবি জানান তারা। ইমরান খান আগেও 2 বিয়ে করেছেন, আর তার সাথে পরিচয়ের সময় বুশরাও বিবাহিত ছিলেন। তার সাবেক স্বামীর নাম খাওয়ার মানেকা, আর সেই ঘরে বুশরার 5 জন সন্তানও রয়েছে। পরে 2018 সালে ইমরান খানের সাথে বিয়ে হয় তার। কিন্তু কেমন করে ইমরান খানের ঘরণী হলেন বুশরা, সেও এক চমকপ্রদ ঘটনা। পাকিস্তানের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বুশরার সাথে প্রথমবার ইমরান খানের দেখা হয় একটি সুফি দরগায়। তাদের বিয়েকে ঘিরে সে সময় অনেক ধরনের গুজব চালু হয়েছিল, বিশেষ করে বুশরার আধ্যাত্মিক ক্ষমতা নিয়ে। কিছু মানুষ দাবি করেছিলেন তাদের বিয়ে পূর্ব নির্ধারিত ছিল এবং বুশরা নিজেই এই বিয়ের ভবিষ্যৎবাণী করেছিলেন। আবার কারো কারো মতে ইমরান খান নিজে স্বপ্ন দেখেছিলেন বুশরাকে বিয়ে করলে তার মনের সকল আশা পূরণ হবে, আর সেজন্যই তড়িঘড়ি করে বুশরাকে বিয়ে করেন তিনি।
দীর্ঘ অপেক্ষার পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জয় পেয়েছে টাইগাররা। অ্যান্টিগাতে প্রথম ম্যাচে না পারলেও জ্যামাইকায় কিংস্টন টেস্টে তাইজুল ইসলামের ঘূর্ণিতে ক্যারিবিয়ানদের 110 রানে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের দেয়া 287 রানের টার্গেটে 185 রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। 101 রানের জয়ে 1-1 সমতায় টেস্ট সিরিজ শেষ করেছে মেহেদী হাসান মিরাজের দল। সেই সঙ্গে ঘুচল 15 বছর আর 7 টেস্ট পর আবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জয়ের দীর্ঘ অপেক্ষাও। প্রথম ইনিংসে পাওয়া 18 রানের লিডকে সঙ্গী করে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 5 উইকেটে 193 রান তুলে দিন শেষে এগিয়ে ছিল 211 রানে। ম্যাচের চতুর্থ দিনের সকালে এই লিডটাই পৌঁছে যায় 286 রানে। আর সেটি দারুণভাবে কাজে লাগিয়েছেন মাহাতি স্পিনার তাইজুল ইসলাম, সঙ্গ দিয়েছেন 3 পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ। এবার 2025 সালের সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে আইফোন 17। এবারই প্রথম আইফোনের প্লাস মডেলের বদলে এয়ার বা স্লিম মডেল বাজারে আসতে চলেছে বলে জল্পনা কল্পনা শুরু হয়েছে। আইফোন 17 ইয়ার নিয়ে এখন থেকেই আগ্রহ দেখা যাচ্ছে গ্রাহকদের মাঝে। বলা হচ্ছে এই নতুন মডেলই 2025 সালের অ্যাপলের সবচেয়ে আকর্ষণীয় ডিভাইস হতে চলেছে। আইফোন 17 ইয়ারের পাশাপাশি 17 প্রো মডেলও অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে। এতদিন বাজারে আইফোনের যত মডেল এসেছে তার চেয়ে অনেক বেশি উন্নত হবে আইফোন 17 প্রো। নতুন মডেলে আবারও অ্যালুমিনিয়াম ফ্রেম ফিরছে বলেও শোনা যাচ্ছে। আইফোন 17 ইয়ার মডেলে উন্নত মানের সফটওয়্যারও থাকছে। 120 Hz রিফ্রেশ রেট, A19 চিপসেট আর উন্নত মানের ক্যামেরা থাকছে বলেও আভাস পাওয়া যাচ্ছে। আইফোন 17 ইয়ার অ্যাপলের তৈরি সবচেয়ে স্লিম ফোন হতে চলেছে। এই ফোন 6 মিলিমিটার পুরো হতে পারে। 16 ছিল 6.9 মিলিমিটারের। তার চেয়েও কম পুরো হতে চলেছে আইফোন 17 ইয়ার। নতুন আইফোনের সব মডেলই একেবারে নতুন চেহারায় আসছে বলে বলেছেন সংশ্লিষ্টরা।